স্বাগতম সোমবারের দ্বীপ্রহরিক অনুষ্ঠানে। আপনারা জানেন যে সম্প্রতি এই দিন 7-8 আগে যেটা নিয়ে আমাদের দীর্ঘদিন আলোচনা হয়েছিল, অর্থাৎ কিনা দোল উৎসব, দোল পূর্ণিমা কেমন যাবে, চন্দ্রগ্রহণ ইত্যাদি। তো ওই চন্দ্রগ্রহণকে কেন্দ্র করে আমার অতিথি গিয়েছিলেন তিরুপতি। তার আগের বার তিনি গিয়েছিলেন কিন্তু বেনারসে, কাশী বিশ্বনাথ। ফলে এই যে বিভিন্ন ধর্মীয় স্থানে যায় কিন্তু আপনাদের জন্যই, তার যাওয়াটা কিন্তু আপনাদের জন্য, কারণ ধর্মীয় ব্যাপারে আপনাদের একটা ভরসা রয়েছে এবং সেখানে তো এটা বাস্তব যে সেখানে প্রতিকারের কাজগুলো খুব ভালো হয়। তো তিরুপতি, বেনারসে অনেকেই যান। বেনারসে তো আমার বাবার মাসির বাড়ি ছিল, প্রচুর গেছি একসময়। কিন্তু তিরুপতি ঝট করে যাওয়া যায় না, এবং তিরুপতিতে যাওয়াটাও বেশ দুঃসহ কষ্টের ব্যাপার। সেই তিরুপতি সফর তিনি করে আসলেন এবং তার অভিজ্ঞতা প্রথমে জেনে তারপরে মূল বিষয়ের মধ্যে ঢুকবো। শ্রীময়ী, ওয়েলকাম। থ্যাংক ইউ প্রসন্নদা। নমস্কার বন্ধুরা, সকলে ভালো আছেন আশা করি। তো ব্যাপারটা হচ্ছে প্রসন্নদা, তিরুপতিজির মাহাত্ম্য, তার পৌরাণিক গাথা, এগুলো নিয়ে আমি যাওয়ার আগে আমি এগুলো ভুলে গেছিলাম। বাট এবারের অভিজ্ঞতা দর্শনের, দেখুন, তিরুপতিজি দর্শন করতে গেলে ফার্স্টে যেটা মানে মন্দিরের বাইরে রয়েছেন বরাহ স্বামী। তো বরাহ স্বামীকে কিন্তু দর্শন করতেই হয়। সেখানেও একটি গাথা বা একটি প্রাচীন মিথ রয়েছে, যেটি হচ্ছে পৃথিবীরূপী কন্যাকে যখন অসুর ওর একদম মুখে করে নিয়ে পালিয়ে যাচ্ছিলেন, তখন তাকে নারায়ণ, সেই ভগবান, সেই হরি বিষ্ণু, বরাহ তার যে অবতার, সেই বরাহ অবতারে তিনি তাকে উদ্ধার করেন। এবং ওই মানে থাকে না বরাহ যেটা থাকে না, দাঁতাল যেটাকে বলা হয়, এইভাবে তিনি উদ্ধার করেছিলেন। তো সেই বরাহ স্বামীর কোলে মাতা পৃথিবী, অপূর্ব একটি মূর্তি কিন্তু রয়েছে। এবং একটি বিখ্যাত পুষ্করিণী রয়েছে তিরুপতিতে, মন্দির প্রেমিসেসের একদম সামনেই। এটাকে বলা হয় পাপ ও বিনাশম পুষ্করিণী। পাপ ও বিনাশম পুষ্করিণী মানে আমাদের যেমন আমরা মনে করি না যে হিন্দুরা যে গঙ্গা স্নান করলে আমাদের পাপ নষ্ট হয়ে যায়, তো সাউথে তো গঙ্গা নেই, কিন্তু ওই তিরুপতি মন্দিরের প্রাঙ্গণে চত্বরে যেটা রয়েছে পাপ ও বিনাশম পুষ্করিণী, সাউথের মানুষরা এবং যারা অন্যান্য জায়গা থেকে যান, তারা ওই মানে বিশ্বাস সহকারে, ভক্তি সহকারে সেই পুষ্করিণীতে ডুবে স্নান করেন এবং মনে করেন তাদের যা মানে জ্ঞাত অজ্ঞাত বলে না, হ্যাঁ, আমার মা সেই মন্ত্রটা বলতেন, জ্ঞানাজ্ঞানকৃতং পাপং, হ্যাঁ, দুর্গেতং হর দুর্গতিং। তো এইখানে ওই আর কি সেই পুষ্করিণীতে তারা স্নান করেন এবং স্নান করে উঠে হয় মুক্তি লাভ, এই যুগে হয় কিনা জানি না, কিন্তু মানসিক শান্তি লাভ তো অবশ্যই হয়। ধরুন, আমরা তো কাউকে খাটো করতে পারি না, কখনোই না। তোমার বিশ্বাসে আমি আঘাত হানতে পারি, কখনোই না, কখনোই না। তোমার ধর্ম তোমার মতন করে পালন করো। কিন্তু মানুষ মন্দিরে, যেটা দীর্ঘ প্রসেস, প্রচুর লাইন পরে আমি পদ্ধতিগুলো বলে গেছিলাম। তো তারপরে ভগবান শ্রী ভেঙ্কটেশ্বর গোবিন্দা গোবিন্দা বলে সেই যে ধ্বনি, যেন মনে হয় সাগর থেকে উঠে আসা কোনো সেই রোরিং সাউন্ড, অদ্ভুত অদ্ভুত। এই অভিজ্ঞতা আপনারই আছে এবং আপনি তো প্রসাদও চলে আসবে। তো আমি আপনার যারা পুজো দিয়েছিলেন বা যারা কাশী বিশ্বনাথের প্রসাদও পৌঁছে গেছে সিটি ট্রেনে, তিরুপতি সেই সুগন্ধিত লাড্ডু, হ্যাঁ, সে প্রসাদও পৌঁছে যাবে। খুব ভালো। তাহলে একটা ব্যাপার তো ঠিক যে আপনাদের প্রতিশ্রুতি মতো তিনি কাশী বিশ্বনাথে ঘুরে এসছেন এবং আপনাদের যারা যারা পুজো আচ্ছা দিয়েছেন বা প্রতিকার, যাদের সময় খারাপ যাচ্ছে, বিয়ে থা থেকে শুরু করে ব্যবসাপত্র, চাকরি বাকরি, তারপরে ধরুন এডুকেশন, সবকিছু মিলেই তো জ্যোতিষের ব্যাপার। তো সুতরাং সেইখান থেকে যাদের যাদের প্রতিকারের ব্যাপারটা আপনারা দিয়েছেন, তাদের কাছে কিন্তু ইতিমধ্যে প্রথমেই পৌঁছে গেছে স্বাভাবিকভাবে। এবারে আমাদের দ্বিতীয় ধাপ যেটা আমাদের ধরার ব্যাপার, সেটা হচ্ছে আগামী দিনে কি বিশেষ দিন রয়েছে। অবশ্যই দেখুন, ফাল্গুন মাস তো খুব বেশি দিন আর নেই, সামনেই হয়ে এসছে, অলমোস্ট শেষ। তো সামনেই হচ্ছে চৈত্রের দগ্ধতা, চৈত্রের সংযম, চৈত্রের ত্যাগ, এগুলো শুরু হয়ে যাবে। চৈত্র মাস সন্ন্যাসের মাস, আমরা সেই যুগ যুগ ধরে, এবং গাজন হয়, মানুষ সন্ন্যাস রাখেন, তো অনেক কিছু ব্রহ্মচর্য রাখেন। তো এই চৈত্র মাসেই পড়ছে এইবারে নবরাত্রিটি।
18ই মার্চ, ইফ আই এম নট রং, আমাবস্যাটি, চৈত্র আমাবস্যাটি পড়েছে এবং আমাবস্যা থেকে শুরু হচ্ছে সেই বাসন্তী নবরাত্রি। তো বাসন্তী হ্যাঁ, মানে যেটাতে অন্নপূর্ণা, বাসন্তী বাসন্তী পূজা, মা অন্নপূর্ণা হ্যাঁ। পূজা, রামনবমী হয়ে দশমীতেই এটা শেষ হয় এবং এই টানা 9 দিন কিন্তু হ্যাঁ, মানে এটা কিন্তু আমি অত্যন্ত দেখেছি যে অনেকে কঠিন এবং কঠোর দুর্গাপুজোর একটি সময় তিথি। হয়তো মানেন না, কিন্তু এই সময়টা মানেন, এই সময়টা অনেকেই মানেন। কারণ এটা তো দেখুন, দুর্গাপুজোর মতনই। এটাই তো আমাদের দেশে অরিজিনাল দুর্গোৎসব। হুম। কারণ রাবণ তিনি মানে রাক্ষস ছিলেন বাই বার্থ, তিনি এত কাণ্ড কারখানা করেছেন, সীতাহরণ করেছেন, লাস্টে রামের হাতে তিনি বধ হয়েছিলেন। কিন্তু মানে রাবণ কিন্তু এই পুজো আচ্চার ব্যাপারে অসম্ভব নিষ্ঠাবান ছিলেন। ব্রাহ্মণ ছিলেন। হ্যাঁ হ্যাঁ, মানে রাক্ষস জনিতে তার জন্ম হলেও তিনি কিন্তু বিশ্রবা মুনির পুত্র ছিলেন, নিকষা রাক্ষসীর পুত্র। তো সুতরাং তিনি, এবং তার মতো বেদজ্ঞ এবং পণ্ডিত খুব কম ছিল। তো তিনি আমাদের দেশের এই পরম্পরার যে বাসন্তী নবরাত্রি পালন করতেন এবং মা দুর্গা তার মানে প্রাসাদে অধিষ্ঠিত ছিলেন। মানে অনেক বেগ পেতে হয়েছিল শ্রীরামচন্দ্রকে, তবেই তাকে অকাল বোধন করতে হয়েছিল, না হলে হতো না রাবণ বধ। তো যাই হোক, কারণ ওই সময়টা তো দুর্গাপুজোর সময় ওই ছিল, সময় দুর্গা, এটাই আমাদের দেশে প্রাচীন পুজো আদি এবং পুজো। আদি পুজো একদম। টোটাল বছরে 4টি নবরাত্রি হয়, একটি বাসন্তী নবরাত্রি, একটি শারদ নবরাত্রি যেটা অকাল বোধন, এবং বাকি দুটো হয় যেটা গুপ্ত নবরাত্রি, যেটা একমাত্র সাধক এবং স্পিরিচুয়াল জার্নিজ যারা করেন কেবলমাত্র তারা, খুব কম সংখ্যক লোক, 2% to 3% মাত্র, খুব কম খুব কম। তো আমি এর আগে গুপ্ত নবরাত্রিটা আমি বলে গেছিলাম কবে। তো আমার একটা হোয়াটসঅ্যাপ রয়েছে প্রসন্ন, আমি বরং সেটাকে আমি পড়ে ফেলি। প্লিজ। তো আমি এটাকে, একটি মেয়ে, তিনি সদ্য বিবাহিতা, হ্যাঁ জানাচ্ছেন, দিদি নামটা বলবেন না? না, নিশ্চয়ই তোমার নাম আমি বলবো না। তার বিয়ে হয়েছে 9 মাস মতো, এবং এবার যেটা হয়েছে সেটা সে জানাচ্ছে, বিয়ের পর থেকে আমি শ্বশুরবাড়ি যখনই গিয়ে কিছুদিন থাকি তখনই দিদি আমি অসুস্থ হয়ে পড়ি। আমি প্রথমে বলেছিলাম যে এটা কিরম ব্যাপার। তো সেটা বলছে যে কিছু কারণ আমি সেটাও তো বুঝতে পারছি না। যৌথ পরিবারে বিয়ে হয়েছে, যদিও আমি একমাত্র মেয়ে। তো এইবারে জিনিসটা দাঁড়াচ্ছে যে, এবং আমি যথেষ্ট সুস্থ ছিলাম, স্পোর্টসেও আমি ছিলাম, আমার প্রচুর প্রাইজেস রয়েছে, কাজে আমার এরকম শরীর স্বাস্থ্য খারাপ এরকম রিপোর্ট তো কোনোদিনও পাওয়া যায়নি। কিন্তু এই 9 মাস আগে সম্বন্ধ করেই বিয়ে হয়েছে, আমার হাজবেন্ডও যথেষ্ট ভালো, এবং তার থেকেও বড় কথা হচ্ছে দিদি, আমার শ্বশুর বাড়ির স্পেশালি শ্বশুর শাশুড়ি, খুড়ি শাশুড়ি, সকলের ব্যবহার ভীষণ ভালো এবং তারা আমাকে ভীষণভাবে স্নেহ করে। তাহলে আর শ্বশুরবাড়িতে থাকে না কেন? হ্যাঁ, ওই এই জন্যই তো শ্রীময়ীকে কেন পাঠিয়েছে, যে সমস্যাটা কোথায়। এবং বেশ কয়েকজন অ্যাস্ট্রোলজারের সাথে আমার মা বা আমি এবং আমার হাজবেন্ড একসাথে আমরা কনসাল্ট করিয়েছি। এরকম কিছু মানে গ্রহগত থাকে না অনেক সময়, যে মানে একটা রোগ ভোগের মধ্যে দিয়ে দীর্ঘদিন যাবে, বা ধরুন কার শনি ড্যামেজ, তার হাড় রিলেটেড, মানে বোন রিলেটেড, অস্থি সংক্রান্ত সমস্যা হতে পারে, মঙ্গল প্রবলেম থাকলে তার ব্লাড রিলেটেড প্রবলেম থাকবে। কিন্তু অদ্ভুতভাবে এই 9 মাসের ভেতরে আমার দিদি, আমার কোনোদিনও বিপি ছিল না, আমি বিপির সমস্যা দেখা দিয়েছে, থাইরয়েডের সমস্যা, এবং ওভারিতে সিস্ট পর্যন্ত এসছে। আমার হাজবেন্ডের সাথে আমার থেকেই মনোমালিন্য এখন হচ্ছে, কারণ তিনি বলছেন যে এগুলো কোনোটাই মানে অজুহাত মাত্র, তুমি তোমার বাপের বাড়ি গিয়ে থাকার শখ, এবং তুমি আমাকে শ্বশুর মানে আমার বাড়ি থেকে আলাদা করে নিয়ে গিয়ে আলাদা করে তুমি থাকতে চাও, কিন্তু আমি পারিবারিক ব্যবসায় যুক্ত, আমার পক্ষে এ কাজটা করা সম্ভব না। তাহলে দিদি কি কারণ, কেন এরকম হচ্ছে? আমি কিন্তু মনে প্রাণে সংসারটা করতে চাই, এবং ওরা এত ভালো, আমি যৌথ সংসারে থেকেই সংসার করতে চাই, কিন্তু আমি পেরে উঠছি না। দিদি এর থেকে তুমি আমাকে একটা বেরোবার রাস্তা বলে দাও, এবং কিভাবে প্রতিকার করলে এটা কাজ করে সেটাও বলে দাও, কারণ আমি সত্যি সত্যি এখানে সংসারটা করতে চাই। কি বলবেন? তো দেখা যাক ট্যারো কার্ড কি বলে। ট্যারো কার্ডের আনসার এবার আমরা দেখব। হ্যাঁ, মেয়েটিকে মেনশন করছে শাশুড়ি এবং খুড়ি শাশুড়ি ব্যবহার অত্যন্ত ভালো, এবং বৌমা যখন অসুস্থ হন তারা মাথায় হাত বুলিয়ে দেন, এগুলো করেন, মানে যেটা এক্সপেক্ট করা যায় না। অথচ মেয়েটির প্রবলেম হচ্ছে।
দেখো ভাই, কারণটা তো বেরিয়ে গেছে, 13 কার্ড বার করে দিয়েছে। প্রথম কথা হচ্ছে, তোমার ফার্স্ট কার্ডটাই দেখাই, অ্যাবসলিউটলি ফাইন্যান্সিয়াল গ্রাউন্ড। এটা কোথাও মানে ফাইন্যান্সিয়াল গ্রাউন্ড আচ্ছা কেন হচ্ছে? আচ্ছা, অর্থনৈতিক অর্থনৈতিক কারণ। তোমার স্বামী শ্বশুর বাড়িতে একমাত্র পুত্র সন্তান, তুমি নিজেও জানিয়েছো, এখানে কার্ডও পড়েছে 10 অফ পেন্টাকলস। প্রচুর মানে বিত্তবান শ্বশুর বাড়ি, তুমিও একমাত্র মেয়ে, মোটামুটি ভালো ঘর থেকেই বিলং করো, সেটাও ঠিক আছে, কিন্তু বিত্তবান শ্বশুর বাড়ি, তোমার স্বামী একমাত্র পুত্র রোজগেরে না 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 ও রোজগার একমাত্র সকলে- পুত্র একমাত্র পুত্র, জয়েন্ট ফ্যামিলি, জয়েন্ট বিজনেস, হ্যাঁ, কিন্তু পুত্র সন্তান এর স্বামী। এবং তোমার সাথে যদি কোনোভাবে, আমি দেখিয়ে দিচ্ছি, তার বনিবনাটা না হয়, তোমাদের সংসারটা যদি না হয়, তোমাদের সন্তানাদি যদি না হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সম্পত্তির বাটোয়ারা হবে না। এবং কোনো একজন ভদ্র মহিলা এক্ষেত্রে কিছু সেক্ষেত্রে কাজকর্ম তিনি করেছেন, অবশ্যই দূরবৈসন্ধির জায়গায়, যাতে তো মানে তোমাদের সংসারটা না টেকে এবং যাতে না ফ্যামিলিটা এগোয়। আরো একটা জিনিস আছে, তোমার শরীর কিন্তু সত্যিই খারাপ, এটা তুমি দেখিয়েছো, ডাক্তার বদ্যি করো। এবং এই যে গন্ডগোলটা হয়েছে, এটা কোনো মধ্যবয়সী মহিলার দ্বারা হয়েছে, এবং তুমি জানিয়েছিলে তোমার গন্ডগোলটা কি হচ্ছে, ওর প্রবলেমটা কি হচ্ছে? গন্ডগোল ওর শারীরিক ভাবে যা গন্ডগোল হচ্ছে প্রসূনদা, কিন্তু ডাক্তার সেটার কোনো জাস্টিফাইড গ্রাউন্ড খুঁজে হ্যাঁ, পাচ্ছে ন্যাচুরালি তো বলছে আমার ওই বাড়িতে গেলে শরীর খারাপ লাগে, শরীর ডাক্তার কি বার করবে? এর থেকে তো বার করা সম্ভব এর থেকে বার করা সম্ভব না, কিন্তু তার ওভারিতে সিস্ট বা থাইরয়েড বা তার বিপি, সেগুলো তো আলাদা। এগুলো তো ধরা পড়েইছে। হ্যাঁ। কিন্তু তোমার মানে ফুলবেল পাতা তোমাকে মাঝে মধ্যেই আশীর্বাদ হিসেবে দেওয়া হয়, হ্যাঁ, দরজায় তুমি ফুল পরে থাকতে দেখতে পাচ্ছ, তো অবশ্যই সদ উদ্দেশ্যে এগুলো তোমার ওপর দেয়া হচ্ছে না। এখানে কোনো সামথিং মানে রহস্যময়, এটা রহস্যময়, কারণ এর থেকে বেশি এখানে বলা সম্ভব না, কোনো ফিমেল সদস্যের দ্বারাই হচ্ছে। মূল পয়েন্ট আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, এর থেকে বেশি এখানে অ্যানালিসিস করা আমার পক্ষে এখানে সম্ভব না। তো এবং তাকে যেগুলো দেয়া হয় সেগুলো ঠাকুরের প্রসাদ বলেই দেয়া হয় না। আরেকটা এক্ষেত্রে প্রশ্ন করি, যেটা আপনার একটা কমন আইডেন্টিটি আপনার কাজের মধ্যে, সেটা হচ্ছে বাস্তুজনিত কোনো সমস্যা হচ্ছে না তো? এক্ষেত্রে প্রসঙ্গ বাস্তুজনিত সমস্যা না, ডেলিভারেটলি তাকে এমন কিছু জিনিস দেওয়া হচ্ছে, যেটাকে ওই সিক্রেট এনিমিজ বলুন, ইভিলাইজ বলুন, এই জাতীয় জিনিস তাকে তার উপর প্রয়োগ করা হচ্ছে, যেটাকে প্রসাদ বা ঠাকুরের আশীর্বাদী নাম দেয়া হচ্ছে। আচ্ছা, সেটার মধ্যে অন্য কোনো কিছু দেওয়া আছে। অনেক মানুষ দেখবেন প্রসুন্দা, মানে এই ব্যাপারে আপনার অভিজ্ঞতা কি? 20 বছরের অভিজ্ঞতা প্রসুন্দা। তো দেখুন, ঠাকুরের প্রসাদ বা ঠাকুরের এই জিনিসটাকে অনেক মানুষ কিন্তু অপব্যবহার করেন। ঠাকুর বাড়ি যাওয়া সবাই যে শুধুমাত্র সেখানে মানে নিজের মানসিক শান্তি পেতে যান বা এগুলো করতে যান তাও না। প্রচুর মানুষকে, আমি একটা সময় নিজে বিশ্বাস করতাম না, কিন্তু আমি দেখেছি মানুষ মানুষের ক্ষতি করে, মানুষ মানুষের প্রবলেম ক্রিয়েট করে এখানে তো পুরোপুরি। কারণ এদের বিয়েটা যদি ভেঙে যায় সামহাও, অলরেডি 9 মাসের বিয়েতে স্বামী অসন্তুষ্ট হতে শুরু করেছে, এবং সে বলেছে এটা তোমার মানে ডেলিভারেটলি, মানে ওয়াইফের ওপর তার যে সেই ভালোবাসা বা সহমর্মিতা ছিল, সেই জিনিসটা আস্তে আস্তে উঠতে শুরু করে। তার মানে যিনি বা যে বা যারা এই কাজকর্ম মানে এই দুষ্কর্মটি করছেন ওপরে স্নেহের নামান্তর দিয়ে, তারা সত্যি সত্যি চাইছেন না যে এদের সংসারটা হোক, এদের সংসারটা হোক, কারণ তাহলে অন্য কারোর ফাইন্যান্সিয়াল উদ্দেশ্যটা সিদ্ধ হয়ে যায়। তো সুতরাং এখানে মানে বড় কনস্পারেসি আছে। আমি তোমাকে বলবো না যে তুমি শ্বশুর বাড়িতে যেও না বা সংসার করো না, এটা নিশ্চয়ই না, তুমি নিজেও সংসারটা করতে চাও। সামনে আপনি কি বলছেন ওই সংসারটা ও করুক? অ্যাবসলিউটলি করবে, অ্যাবসলিউটলি করবে। যে প্রবলেম গুলো আছে সেই প্রবলেমটার উপর আপনি তো এটা চান না, তোমাকে উইল ওভার করতে হবে। আমি যতটুকু আপনাকে জানি যে আপনি কখনো চান না কারো সংসার ভেঙে যাক। নেভার এভার, নেভার এভার। যদি না ভয়ঙ্কর কিছু ঘটে, সেটা আলাদা কথা। হ্যাঁ, মানে এমন হচ্ছে যে ওখানে টর্চার হচ্ছে, অসভ্যতা হচ্ছে, হ্যাঁ, এমন অবস্থা হচ্ছে যে মনে হচ্ছে যে বাবা ঝুলে পড়ি, মানে সেই রকম মনে বলবো জাস্ট কুইট। হ্যাঁ, না, ওটা তো সভ্যতার মধ্যে পড়ে না। তো একমাত্র সেই রকম কেস ছাড়া আমি কখনোই বলি না যে কারো সংসারটা ভাঙুক, যতক্ষণ পারা যায়। তো যাই হোক, এক্ষেত্রে তোমাকে এই যে মানে ওই ভালোবাসা, মিষ্টি ব্যবহার,
ঠাকুরের আশীর্বাদ দিচ্ছি তুমি সুস্থ হয়ে যাবে, কি এমন হয়েছে, ঠিক আছে এই প্রসাদী জলটা এনেছি তুমি খেয়ে নাও, এইগুলো থেকে তোমাকে দূরে থাকো। হ্যাঁ, এগুলো থেকে তুমি দূরে থাকো। নাম্বার 1, ট্রিটমেন্ট করাও। আর এটা সিক্রেটলি তোমার সাথে হচ্ছে, এবং এটাকে তোমার যেমন মঙ্গলটা যেমন তোমার স্ট্রং করতে হবে, যাতে অপারেশন ইত্যাদি প্রভৃতি তোমার সঠিকভাবে যাতে তোমার হয়। আর এই চৈত্র নবরাত্রি যেটা সামনে রয়েছে, চৈত্র মাসটা পুরোটাই প্রসূনদা এই নেগেটিভিটি দূর করবার মাস। মানে একটা এই সময় দেখবেন কোনো শুভ কাজ হয় না, চৈত্র মাসে তাহলে কি হয়, ডেঞ্জারাস কাজগুলো হয়, মানে যেগুলো দীর্ঘদিন ধরে আপনাকে পীড়িত করছে। ক্রিটিক্যাল বাস্তু দোষ, গ্রহ দোষ খণ্ডন, শাপিত দোষ, পূর্বপুরুষের পাপের ফলে আমাদের হরোস্কোপে কিছু দোষও দেখা যায়। হ্যাঁ, তো সুতরাং সেই জাতীয় জিনিস থেকে মুক্ত করা হয়। একই সাথে গুপ্ত শত্রুতা অর্থাৎ সিক্রেট এনিমিস এবং ইভিল আইজ থেকে বা ইভিল পাওয়ারের হাত থেকেও কিন্তু এক্ষেত্রে মুক্ত করার কাজ। এবং প্রশ্নটা এই কাজটা না একদিনে হয় না, যে আমি শুধু আমাবস্যা ক্রিয়ার জন্য বসে থাকলাম, নো, এইভাবে শ্রীময়ী চক্রবর্তীর কাজ হয় না। আমাবস্যা দিন শুরু হয় কাজটা, বা তার কৃষ্ণা চতুর্দশীতে শুরু হওয়ার পরে এইটা টানা 9 দিন কিন্তু কাজ হবে, মানে টানা আমাবস্যা টু রামনবমী পুরো কাজটা হবে করে, দশমী পরে কৃত্যটা শেষ হবে, তারপরে ডেকে জিনিস দেওয়ার প্রস্তুত। এবং খুব মানে যেটা বলবো খুব কঠিন এবং জটিল ক্রিয়া হয়, জটিল ক্রিয়া একদম। কারণ বাসন্তী নবরাত্রিতে এই যে মানে নবরাত্রি সামথিং স্পেশাল, নাহলে 9 দিনের টানা পুজো টানা ক্রিয়াকর্মগুলো হয় না। এই কারণেই প্রসন্দা আমি অনেক আমার যারা ক্লায়েন্ট থাকেন বহু বছর ধরে ভরসা করে আছেন বা নতুন আসলেও আমি অন্তত এটা বলে দিই, 3 দিনে 5 দিনে কিন্তু রেমেডি পাবেন না। আমার কাছে ক্রিয়া করিয়ে রেমেডি পেতে গেলে আমি টাইম স্প্যানটা বলে দিই, আমার 9 দিন থেকে 11 দিন ক্রিয়াটা করতেই লাগবে, তারপরে সেটাকে সমাপন করব, দিয়ে তারপর প্রসেস করিয়ে আফটার দ্যাট আমি ডাকবো আমার চেম্বারে বা আপনার অনলাইনে যেভাবে হোক, তখন আমি জিনিসটাকে দিয়ে দেবো। এবং লেখাগুলো আমার লেটার হেডে কোনো ছাপা লেখা থাকে না। কিভাবে থাকে? আমি নিজে হাতে লিখি। আচ্ছা, ও মানে নিজে লেখেন? হ্যাঁ, অ্যাবসলিউটলি। সেটা কখনো ক্লায়েন্টের সামনেও লিখি, কখনো তো লিখি, কিন্তু একদম সামনাসামনি লিখি। যে কারণে ধরুন একটা বাড়ি থেকে যদি 3 জন দেখান, 3 জনের মন্ত্র, এবং লাস্টে আমার দেয়া কোনো মন্ত্র থাকে, সেটা তাকে চ্যান্ট করতে দেয়া হয়, জব করতে দেয়, হোয়াট এভার, যা সিস্টেমের মধ্যে পড়ে, প্রত্যেকটা মন্ত্র আলাদা হয়। এরকম কিছু না যে সার্বজনীন কিছু মন্ত্র আছে, ওভাবে হয় না। হ্যাঁ, যদি সূর্য প্রণাম কেউ করেন তার তো নিশ্চয়ই সার্বজনীন মন্ত্র আছে। আপনি যেটা বললেন সেটা হচ্ছে যে অমাবস্যার যেরকম মানে সেই বলে না, যেরকম সেই রোগ সেই রকম তার প্রতিকার, কাজে প্রত্যেকটা প্রতিকার যেরকম আলাদা, প্রত্যেকটা মন্ত্র, প্রত্যেকটা সিস্টেম আলাদা হয়। আচ্ছা, আপনি যেরকম বললেন যে ধরুন আমাদের এখানে মহালয়ার দিন অমাবস্যা থাকে, একদম, তাহলে মহালয়া, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, হ্যাঁ, তা এই পঞ্চমীটা পড়লো, হ্যাঁ, দুর্গাপুজো, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, টানা 9 দিন, টানা 9 দিন, এটাকেই বলে নবরাত্রি। তার মানে এটার স্টার্টিং পয়েন্ট কি অলওয়েজ আমাবস্যা? আচ্ছা, অলওয়েজ আমাবস্যা। এই ক্ষেত্রেও তাই? একদম। ওটা হচ্ছে শারদীয়া নবরাত্রি, এটা হচ্ছে বাসন্তী নবরাত্রি। এটা আমাদের দেশের আদি এবং প্রাচীন পুজো। ওটা হচ্ছে শ্রীরামচন্দ্রের বিশেষ পুজো রাবণ বধের জন্য, দ্যাট ইজ কল্ড অকাল বোধন। ঠিক ঠিক। হ্যাঁ, এটা ছাড়াও 2টো গুপ্ত নবরাত্রি আছে, না সেটা তো আলাদা ব্যাপার। হ্যাঁ। আচ্ছা, এইবারে যেটা আপনি একটা মোক্ষম কথা বললেন, দেখুন যে চৈত্র মাসে কোনো শুভ কাজ হয়? হ্যাঁ, হয় না তো। চৈত্র মাসে না হয় মুখে ভাত, না হয় বিয়ে, দীক্ষাটা হয়। দীক্ষা হতেই পারে, দীক্ষা তো ত্যাগ, বিশেষে একটা ত্যাগের ব্যাপার, একটা স্পিরিচুয়ালিটির দিকে যাত্রা। দীক্ষার ব্যাপারটা আসছে না এখানে। আমি বলছি যে কোনো পুজো মানে কোনো পারিবারিক অনুষ্ঠান কিছু হয় না, না, খুব কম। হ্যাঁ, তো এটা কিন্তু আবার আপনি ঘুরে গিয়ে দেখুন অক্টোবর মাসে যখন দুর্গাপুজো হয়, হ্যাঁ, সেটা কি হচ্ছে ভাদ্র, আশ্বিন, কার্তিক, একদম যা কিছু এর মধ্যে। এমন অনেক সময় দেখা গেছে যে ভাদ্র মাসে অমাবস্যাটা পড়ে গেল, একদম আশ্বিনের গোড়াতে গিয়ে দুর্গাপুজো। আমি ওইটা নিয়েও একবার আসবো। আমি যতদূর পঞ্জিকা উল্টে দেখেছি প্রসুন্দা, বা গ্রহ নক্ষত্রের সেলেস্টিয়াল কানেকশন তো আমরা সারা বছরই দেখতে থাকি, 12ই আগস্ট বা এইরকম কোনো একটা তিথি, অর্থাৎ যেদিন পৌষ, ডেটটা আমি পরে একদম ডেফিনেট আমি পঞ্জিকা খুলে বলবো, মানে অথেন্টিসিটিটা আমি রাখতে চাই।
তো কৌশিকী অমাবস্যার দিন মনে হচ্ছে একটা সূর্যগ্রহণ পড়েছে, এবং এই যে একটা সূর্যগ্রহণ গেল জাস্ট কদিন আগে, এবং এই যে মাঝখানে সূর্যগ্রহণ, আরেকটা সূর্যগ্রহণ আছে, এই দুটোর মাঝখানের সময়টা প্রচন্ডা, এটা কিন্তু অস্থিরতাপূর্ণ সময়, গোলযোগপূর্ণ সময়, রাজনৈতিক অস্থিরতা, হানাহানি, এই মানে জিনিসগুলো উইদিন কিন্তু 10-15 ডেজ। না 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 10-15 ডেজ না, একটা সূর্যগ্রহণ তো চলে গেল, হ্যাঁ জাস্ট কদিন আগেই গেছে এটা, আবার আরেকটা তার তো ব্যাড এফেক্টটা আমরা পাচ্ছি, Bad effect, ইরানের যুদ্ধ হ্যাঁ, সেই হ্যাঁ, চলছে। ইত্যাদি প্রভৃতি চলছে, অনেক কিছু হচ্ছে। তো মানে বিশ্বযুদ্ধের দিকে জিনিসটা চলে যেত যদি না বৃহস্পতি, যে এই মুহূর্তে অমৃত দৃষ্টির বর্ষণটা চলছে, হ্যাঁ, তো সেইটা যদি না থাকতো এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়ারে চলে যেত। এটা এখনো যেটা হয়নি, সেটা বৃহস্পতির মানে যে কদিন ওই তিনি অমৃত দৃষ্টি দিচ্ছেন, এটা নিয়ে আমি আলাদা করে আরেকটা এপিসোড করবো, আজকে ওটা ইলাস্ট্রেট করবো না। দরকার নেই, ঠিক আছে। তো সেটা যদি না থাকতো এবার কিন্তু লেগে যেত। না, আমি যেটা বলছি যে আমরা কিন্তু ওই এক্ষেত্রেও দেখেছি আশ্বিন মাসে মানে হিন্দু পরিবারের বিয়ে থা হয় না, খুব রেয়ার, খুব রেয়ার, রেয়ারেস্ট অফ দি রেয়ারেস্ট, মানে অনেক আগে যেটা ধরুন কার্তিক মাসেও হয় না, কার্তিকে হয় না, হ্যাঁ, ভাদ্র মাসে তো হওয়ার প্রশ্নই নেই। না, তাহলে বিষয়টা এরকম হচ্ছে যে চৈত্র মাসের যে আপনি নবরাত্রির কথা বলছেন, তার হ্যাঁ। সঙ্গে একটা অদ্ভুত মিল রয়েছে কিন্তু, হ্যাঁ মিল রয়েছে, মিল রয়েছে। যে ওই মাসেও কিন্তু মানে বিবাহাদি, মুখে হ্যাঁ, ভাত হ্যাঁ, বা এবার শুভ শুভ অনুষ্ঠান কাজগুলো খুব কম হয়, হ্যাঁ হ্যাঁ এগুলো খুব কম হয়। কারণ দেখুন আমাদের দেশে যেটা হয়, ধরুন মানুষ সন্ন্যাস রাখেন, সবাই তো সন্ন্যাসী হয়ে যান, কিন্তু 1 মাসের ব্রহ্মচর্য, 1 মাসের সংযম, এটা অনেক মানুষ রাখেন, গাজন এবং চৈত্রের ঝাঁপ দিয়ে হ্যাঁ, হ্যাঁ, জিনিসটা সেগুলো তো হয়। চৈত্র মাসটা শেষ হয়। এবং যত আমরা মনে করি সেই আমাদের ছোটবেলায় কবিতাগুলো পড়তাম না, যে চৈত্র মাসের একদম সেই দাবদাহ দহন সমস্ত শেষ হয়ে বছরটা শেষ হয়, ধুলো উড়িয়ে একদম বছরটা শেষ হয়, তারপরই শুরু হয় নববর্ষের মঙ্গল ধ্বনি। তো ওইটাই আর কি, চৈত্র মাসকে মনে করা হয় নেগেটিভিটি, মানে বলে না লোহা লোহাকে কাটতে হয়, তো এরকম নেগেটিভিটি মুক্ত হওয়ার মাস। আমরা নিজেরা কঠিন সংযমের মাধ্যমে এবং কঠিন ক্রিয়াকর্মের মাধ্যমে, বা বিশেষ যেরকম ধরুন তন্ত্র ক্রিয়াকর্ম করা হয়, মানে স্পিরিচুয়াল পাথ অনুসরণ করে আমরা এই নেগেটিভিটি থেকে মুক্ত হতে পারি এই সময়টা। একদম। তাহলে আমাদের যে একটা দুঃসময় চলছে, যেমন ধরুন মাঘ ফাল্গুন মাসে কি হয়, শুভ কাজ হয়, হ্যাঁ, ভালো, বিয়ের বিয়েতে মাস, বিয়েটা হয়, হ্যাঁ। মানে উপনয়নের আবার মাস, দেখুন বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ 4 মাস বিয়ের মাস, 4টে মাস টানা বিয়ের মাস। হ্যাঁ, তো এই যে সমস্ত জিনিসগুলো আছে, এগুলো আমাদের পণ্ডিতরা অনেক আগে থাকতে তারা ঠিক করে গেছিলেন, বা এটা দিয়ে, হ্যাঁ। তো তাদের পাণ্ডিত্যের কাছে ধারে কাছে আমরা ঘেঁচতে পারি না, কিন্তু মানে অবাক বিস্ময় লাগে যে কত আগে, যখন কম্পিউটার ছিল না, ল্যাপটপ ছিল না, তারা এরকম হাতে ক্যালকুলেশন করে এই সমস্ত তারা করে গেছিলেন। আচ্ছা, আমি আজকে তো আর আলোচনা হবে না, আমি আবার পরিশেষে জানাই যে আমাদের এই অনুষ্ঠানটা কিন্তু আপনারা ইউটিউবেও পাবেন। ইউটিউবে কিভাবে পাবেন? আপনারা সিটিভিএন একেডি প্লাস ইউটিউবে ডাউনলোড করুন, ডাউনলোড করে সেখানে সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইব করার পর এই অনুষ্ঠানটা কিন্তু যেটা আপনারা টিভির পর্দায় দেখলেন, সেটা কিন্তু আপনারা আমাদের ইয়ের পর্দাতেও দেখতে পাবেন, মানে আপনার হাতের ফোন, মুঠো ফোনেও আপনারা দেখতে পাবেন, এবং সেখানে আপনারা অবশ্যই শ্রীময়ীর অনুষ্ঠানটাকে বারংবার পাবেন। আজকের মতো শেষ করতে হচ্ছে, আমরা ফিরে আসবো সামনের বৃহস্পতিবার। ততক্ষণ আপনারা ইউটিউব দেখা শুরু করুন। আমরা বিদায় নিচ্ছি, নমস্কার।